সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী, এবং সেই উপলক্ষে আমরা আজকে এই বিশেষ আলোচনা আয়োজন করেছে এশিয়ান টেলিভিশন। আমরা প্রথমেই আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার মাঝখানে রয়েছেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার ওয়াজেদ খান, আপনাকে স্বাগত। এবং একদম সবশেষ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই বিশেষ আয়োজনে। আমরা সঙ্গত কারণেই আজকের দিনটি আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, এবং এই দীর্ঘ পথ চলায় বিএনপির জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সার্কের প্রতিষ্ঠাতা সহ বেশ কিছু অবদান বাংলাদেশের জন্য রেখে গেছেন। আমি প্রথমে স্যার আপনার কাছে জানতে চাইব যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যদি আপনি এক বাক্যে বলতে চান, বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা এই বিশেষ দিনে কিভাবে আসলে স্মরণ করতে পারি? সত্যিকার অর্থেই আজকে খুবই বেদনার দিন আমাদের জন্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন প্রবাদতম পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আজকে ৪৪তম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকীতে নিশ্চয়ই আমরা আনন্দিত নই, আমরা খুবই দুঃখিত। আমরা মনে করি যে তিনি যদি আজকে বেঁচে থাকতেন, এই ক্ষণজন বা মহান পুরুষ, তাহলে বাংলাদেশ আজকের যে দারিদ্র্য, আনএমপ্লয়মেন্ট তথা কর্মসংস্থানহীনতা এবং বেকারত্ব বা অন্যান্য যে বিষয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন চাপের মধ্যে আছি, আমরা মনে করি সেখান থেকে হয়তো উত্তরণ করতে পারত। স্যার, আরেকটি বিষয়, আমি একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ছোটবেলা থেকে যেমনটি দেখেছি, আসলে আমাদের তো দেখার সৌভাগ্য হয়নি, যে কারণে আমরা তার ইতিহাস পড়েছি, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমরা বইয়ে পড়েছি। আসলে ওনার আমরা দেখেছি যে কোদাল হাতে তিনি নিজে খালি পায়ে মাটি একদম কৃষকদের সাথে যেমন মিশে গেছেন, ঠিক তেমনি বিশ্ব দরবারে একদম জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় প্ল্যাটফর্ম ওনার যে আসলে অবদানগুলো আমরা দেখেছি বা বইয়ে পড়েছি, সেরকম নেতৃত্বের জায়গা বা উনি যে গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, সেটি কি হয়েছে আসলে? না, সেটি তো অর্জিত হয়নি। কারণটা হচ্ছে যে তিনি অকাল প্রয়াণ হয়েছে। আপনি জানেন যে উনি যখন মৃত্যুবরণ শাহাদত বরণ করেন, তখন তার বয়স ছিল মাত্র ৪৫ বছর, এবং এই ৪৫ বছর বয়সে তিনি তার যে নেতৃত্বের গুণাবলী এবং অসম সাহসী যে বীর যোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধাই না শুধু, মানে স্বাধীনতার মহান ঘোষক, এবং সাথে সাথে যে যখন রাষ্ট্রীয় শূন্যতা সৃষ্টি হলো, নেতৃত্বের শূন্যতা, তিনি কিন্তু মিলিটারি থেকে এসে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং শুধু তাই নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে গ্রহণযোগ্য, ওনার সমসাময়িক সময়ে যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন। ফলে জাতিসংঘের শান্তিরক্ষা শান্তি পরিষদ যেটা আছে, সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো তখন তারই আমলে বা তার প্রেসিডেন্সিয়াল আমলে কিন্তু আমরা সদস্যপদ পাই, অস্থায়ী সদস্যপদ। শুধু তাই নয়, বিশ্ব পরিমণ্ডলে তার যে গ্রহণযোগ্যতা ছিল, যে ইরাক ইরান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে তিনি কিন্তু তখন দায়িত্ব পালন করেছিলেন, এবং তারই সুযোগ্য নেতৃত্বে আমাদের সাউথ এশিয়ার তৎকালীন, মানে ওই সময় আমরা কিন্তু স্বপ্ন দেখতাম যে ভারত সহ অন্যান্য যে সাউথ এশিয়ার রাষ্ট্রগুলো আছে, সার্কের যে ব্যানার আছে, পতাকা আছে, বলে তারই তলে এসে আমরা হয়তো ঐক্যবদ্ধ একটি অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারবো। এবং তারও কিন্তু স্বপ্নদ্রষ্টা ছিলেন এই প্রবাদ পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি যদি তার অর্থনৈতিক দৃষ্টিকোণ বা সেখানে যদি যাই, যে সেখানে কিন্তু তিনি তার যে ২১ দফা কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচির অন্যতম যেটা উদ্দেশ্য, সেটাই ছিল কিন্তু দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, এবং বৈদেশিক যে মুদ্রা আছে, রেমিটেন্স প্রবাহ, এটা যাতে বৃদ্ধি পায়, সেটাই ছিল কিন্তু তখনকার তার মূল উদ্দেশ্য। আপনি জেনে থাকবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেন, তার পূর্বে কিন্তু বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। ফলে সেই তলাবিহীন ঝুড়ি, দ্যাট মিনস বৈদেশিক সাহায্য যতই আসুক না কেন, বাংলাদেশে অভাব অন্টন কিন্তু মিটছিল না। তার পূর্ববর্তী সময়কাল, বিশেষ করে স্বাধীনতার পর থেকে ৭৫ সাল পর্যন্ত আপনারা জানেন যে একটি দুর্ভিক্ষ কিন্তু ওখানে সংগঠিত হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ তখন মৃত্যুবরণ করেছে। এরকম একটি যুদ্ধ বিধ্বস্ত, দারিদ্র পীড়িত, বেকারত্বের সমস্যায় জর্জরিত, এবং বৈদেশিক মুদ্রার ভান্ডার একেবারেই খালি, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেন। তিনি তার দায়িত্বে এসেই কিন্তু
যে দলসমূহকে নিষিদ্ধ যে সমস্ত দল ছিল সেগুলোকে হচ্ছে তিনি গণতন্ত্রের চর্চা, যেটা রাজনৈতিক চর্চা, সেটার জন্য উন্মুক্ত করে দেন এবং সবাইকে নির্বাচনে আহ্বান জানান। তার নেতৃত্বে সব দল তখন অংশগ্রহণ করে এবং সকলে মানে একটা ঐকমত্য তথা হচ্ছে ল্যান্ডস্লাইড ভিক্টোরির মাধ্যমে কিন্তু তিনি তখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ধন্যবাদ স্যার। আমরা একটু ডাক্তার ওয়াজেদ খান আপনার কাছে জানতে চাইবো, আপনি বিশ্লেষণ করেছেন দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে, যদি বলি তার দর্শন সবকিছু নিয়ে আপনার সম্যক ধারণা রয়েছে। আমরা একটি বিষয় জানতে চাই যে আসলে শুধু রিজিওনাল কোঅপারেশনের বিষয়টি যদি আমরা বাদ দিই, বাংলাদেশকে উনি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পর্যন্ত স্যার যেমনটি বললেন যে আসলে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বিনির্মাণে ওনার যে স্বপ্ন, সেটি কি ঠিকভাবে এগুচ্ছে বাংলাদেশে এখন? ধন্যবাদ আপনাকে। আজকে আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের এই ক্ষণজন্মা রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কালোদর্শী যে আদর্শ, কালোজয়ী যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ, তিনি সেটা প্রবর্তন করেছেন বাংলাদেশে। বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করেছেন এই মহান রাষ্ট্রপতি। বিশ্বের মুসলিম দেশ বলেন, পশ্চিমা দেশগুলো বলেন, ভারত এবং সোভিয়েত ইউনিয়নের খপ্পরে যে বাংলাদেশ ছিল বাকশাল চলাকালীন 1972 থেকে 75 সালের 15 আগস্টের আগ পর্যন্ত যে প্রক্রিয়ায় দিন ছিল বাংলাদেশ, যাদের শোষণ শাসন এবং যাদের যে চুক্তি ছিল ভারতের সাথে 25 দফা চুক্তি, এগুলো থেকে তিনি বেরিয়ে আসেন। শুধু তাই নয়, বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একজন মানুষের তার সততা, তার যে অবিভাজ্য দেশপ্রেম, এ নিয়ে মানুষের কারো কোনো সন্দেহ আজ পর্যন্ত নেই। তিনি এই বাংলাদেশ, এই মাটি, এ মানুষকে ভালোবেসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি অনেকবার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, দীর্ঘ সময় পাশাপাশি বসে কথা বলার সুযোগ পেয়েছি। আমার এই ফোনে তার সাথে আমার ছবিও আছে, বেশ অনেকগুলো। হ্যাঁ, তা আমি এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের যে মৌলিক পরিবর্তন, মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর প্রতি তিনি জোর দিয়েছিলেন। উৎপাদনশীল যে কৃষি ব্যবস্থা, সেটা তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন। মানুষের যে নিরাপত্তা, সেই মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিয়ে থাকে, সুরক্ষা দিয়ে থাকে, তার জন্য তিনি গ্রাম পর্যায়ে আপনার ভিডিপি, গ্রামের যে নিরাপত্তা মানুষের, সেটা সৃষ্টি করেছেন। গণশিক্ষা প্রবর্তন করেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা তার সরকারে ছিল, সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার তার যে অঙ্গীকার ছিল, সেগুলো সব বিষয়ে তিনি এগিয়ে গিয়েছেন। সার্কের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, অধ্যাপক সাহেব, যে ইরান ইরাক যুদ্ধের যে মধ্যস্থতাকারী জিয়াউর রহমান, আজকে বাংলাদেশে যদি জিয়াউর রহমান থাকতো, তার আদর্শ থাকতো, তিনি 19 দফা বাস্তবায়ন করার জন্য, জিয়াউর রহমান কিন্তু ক্যান্টনমেন্ট থেকে এসছেন, কিন্তু 1975 সালে মানুষের একটি ভ্রান্ত ধারণা জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মধ্যে ক্ষমতা দখল করেছেন। তা নয়, সিপাহী জনতা অভ্যুত্থানের মাধ্যমে 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে এই মহান ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর তিনি কিন্তু প্রধান সামরিক প্রশাসক হননি। তখন আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক কর্মকর্তা ছিলেন, সামরিক, এবং উনি ডেপুটি, এবং আরও 2 বাহিনীর যারা তারা ডেপুটি ছিলেন। পর্যায়ক্রমে 1976 সালে তিনি এই সামরিক যে তার পোশাক, তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। 1977 সালের 21শে এপ্রিল তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি তিনি সামরিক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের মাঝে তিনি খালকাটা যে কর্মসূচি দিয়েছিলেন, আপনারা দেখেন যশোরের উলসী যদুনাথপুর থেকে এই যাত্রা শুরু করেন।
তিনি মাইলের পর মাইল বাংলাদেশের গ্রামে হেঁটেছেন। এ পর্যন্ত বাংলাদেশে যতজন রাষ্ট্র নায়ক এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, তারা সবে মিলে যতটুকু না হেঁটেছেন এই বাংলাদেশের গ্রামে গঞ্জে রাজপথে, তার চেয়ে শতগুণ বেশি তিনি হেঁটেছেন। তার এই 4 বছর মেয়াদকালে যে সময়টা ছিল স্বর্ণযুগ, 1977 থেকে 1981 সালের 30শে মে পর্যন্ত মানুষ তাকে মনে রেখেছে। তিনি যে তাকে যারা হত্যা করেছেন, আমি বলবো আজকে আমি এই বিষয়ে একটু জানতে চাই যে বলেন, এই আজকে 30শে মে, জি ঠিক 1981 সালের এই দিনেই ওনাকে মেরে ফেলা হয়, আপনি যেমনটি বললেন যা মেরে ফেলে, তাদের বিষয়ে সোচ্চার হয়েছে কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা কোনোভাবে এই হত্যাকাণ্ডের বিচার, সেই বিষয়ে আসলে একটু আমি বলবো। তার আগে আমি একটা ঘটনা, আমার সাথে যে ঘটিত 2টা ঘটনা আমি একটু বলতে চাই। ওনার ক্যাবিনেটে উনি জীবিত অবস্থায় 5 জন মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মন্ত্রী, যারা এরশাদের সাথে তাদের যোগসাজশ ছিল। রাত 2টা-3টা পর্যন্ত তারা মিটিং করতেন। কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার চাইছি না কেন? কি কারণে, কেন বিএনপি এতদিন বারবার ক্ষমতায় আসার পরও তার বিচার দাবি করেনি, তাকে কাঠগড়ায় নেয়নি, এটা আমি জানি না কেন। হয়তো বা কোনো একটা ডক্টর জাহিদ স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে নীরবতা কোনো কারণ আছে উদ্ঘাটন করা উচিত। এখনো কেনেডির হত্যাকাণ্ডের বিষয় উদ্ঘাটিত হচ্ছে, পেপার বের হচ্ছে। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মূল হোতা কারা, ষড়যন্ত্র কোথায় ছিল, এগুলো উদ্ঘাটন করতে হবে এবং দেশবাসীকে জানাতে হবে। স্যার আপনি যদি একটু এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরবতা, সাধারণ মানুষের প্রশ্ন, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদ এর পুরুষ এবং স্বাধীনতার মহান ঘোষক, তার মতো একজন ব্যক্তিত্বের কাছে, বিশেষ করে তার মতো একজন দেশপ্রেমিক মানুষ, একজন যদি সাধারণ মানুষ হিসেবেও আমরা তাকে চিন্তা করি, যিনি সাধারণ মানুষ নন, তাহলে তার হত্যাকাণ্ডের বিষয়টি এটা সত্যিকার অর্থে নিন্দনীয়। আমরা আশা প্রকাশ করি যে এখনো সময় আছে যথেষ্ট। তারই প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহত্তম গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং দিচ্ছে এখনো। তারা বারবার ক্ষমতায় এসেছে। তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া, তিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ভবিষ্যতে যদি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তখন তাদেরই পরিবারেরই জ্যেষ্ঠতম সন্তান, দ্যাট মিনস জননেতা তারেক রহমান, তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা সাধারণ দেশবাসী হিসেবে, যে আমরা এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর যে মৃত্যু রহস্য, সেটি উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার যেটা কিনা ত্বরান্বিত হবে এবং এর মাধ্যমে একটি দৃষ্টান্ত যাতে স্থাপিত হয় যে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে যারা বাংলাদেশকে পঙ্গু করে দিতে চেয়েছিল, যে বাংলাদেশের মাথার তাজ যিনি ছিলেন সেই মুহূর্তে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ জাতি রাষ্ট্রটাকে তারা পঙ্গু করে দিতে চেয়েছিলেন। তো সুতরাং তার হত্যাকাণ্ডের যদি সুবিচারটা প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা একটি আদর্শনীয়, একটি শিক্ষণীয়, মানুষের জন্য দৃষ্টান্তমূলক একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। এবং যারা কালপিট ছিল এবং তাদের কিন্তু আসলে মরণোত্তর বিচারও কিন্তু করা সম্ভব, যেটি ওয়াজেদ ভাই ইতিমধ্যে বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের কথা তিনি আলোচনায় তুলে নিয়ে এসেছেন। তাদের অনেকেই হয়তো এখনো জীবিত আছেন। তো সুতরাং আমরা বিশেষ করে যারা এই জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা ছোটবেলা থেকেই, আপনি যেভাবে আপনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে হাতে একটি কোদাল এবং তার একটি গেঞ্জি এবং একটি ক্যাপ, এরকম তার যে একটি আমাদের খাতার উপরে তার এই ছবিটি কিন্তু শোভা পেত। তো আমরা ছোটবেলা থেকে তার এই ব্যক্তিত্ব, তার যে আদর্শ, তার যে দেশপ্রেম, এই গল্প শুনে শুনে বড় হয়েছি। এরকম একজন ব্যক্তির বিচার যে কোনো দিনই ভবিষ্যতে আমরা এখনো চাই এবং ভবিষ্যতেও আমরা চাইব। ধন্যবাদ স্যার। আমরা ডক্টর ওয়াজেদ খান আপনার কাছে আরেকটি ভিন্ন বিষয় নিয়ে যেতে চাই। একজন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের প্রতিষ্ঠাতা, এরকম অনেক বিশেষ পেছনে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশ যে 1,48,000 বর্গ মাইলের যে আসলে বাংলাদেশ, এই বাংলাদেশের একদম প্রান্তিক তৃণমূল থেকে শুরু করে শহর পর্যন্ত খাল খনন যে কর্মসূচিটি ছিল এখনও দৃশ্যমান। আমরা দেখতে পাই বিভিন্ন গ্রামে বড় বড় পুকুর, পাশে প্রচুর গাছপালা এবং সেখানে অবারিত অনেকেই মিলে সমিতির মাধ্যমে বিভিন্নভাবে এখনও তাদের কর্মসংস্থান, মাছে ভাতে বাঙালি যে আমরা প্রবাদ বাক্যটি ব্যবহার করি, সব কিছুর মধ্যে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত রয়েছে।
দেখেন এই মোটা দাগে এই 54 বছরে আর কোনো কিছু কি আপনার কাছে মনে হয় যে জিয়াউর রহমানের পরে কেউ করেছে? না, শুধু এগুলো না, আপনি দেখেন এই যে 21 পদক, স্বাধীনতা পদক, পুলিশ দ্বিগুণ করা, আর্মিকে দ্বিগুণ করা, মহিলা পুলিশ, এগুলো সব জিয়াউর রহমান আমলে হয়েছে, উনি করেছেন। সবচেয়ে বড় করেছেন আজকে বাংলাদেশ যে ভিত্তির উপর দাঁড়িয়ে রেমিট্যান্স, এই রেমিট্যান্স এটা জিয়াউর রহমানের ম্যান পাওয়ার, তখন ম্যান পাওয়ার মিনিস্টার, প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এসে বারিয়েটিকে ম্যান পাওয়ার মিনিস্টার, তখন আমার মনে আছে হয়তো আজকে যে বিএনপির সেক্রেটারি জেনারেল উনি পিএস ছিলেন এসে বারিয়েটি হিসাবে ওই সময়। আর তার চেয়ে বড় আরেকটা বিষয় হলো যে আপনার রেমিটেন্স আপনার যে গার্মেন্টস, তার আমলে 1976 সালে প্রথম চট্টগ্রামে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে বাংলাদেশে যে গার্মেন্টসের উত্থান, আজকে এই দুইটা সেক্টর থেকে যে অর্থ আসে, বৈদেশিক মুদ্রা আসে, তার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আর আপনি যেটা বললেন, তার একটা স্লোগান ছিল তখন, খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা। এই যে বন্যা করা, সেই খালে মাছ থাকবে, পানির প্রবাহ থাকবে। আজকে যে সেচ ব্যবস্থা, তখন সেই সেচ ব্যবস্থা ছিল না, ইরিগেশন ছিল না। আজকে বাংলাদেশ যে স্বাবলম্বী হয়েছে, উৎপাদনমুখী রাজনীতি, উৎপাদনের রাজনীতি কে স্লোগান দিয়েছেন? জিয়াউর রহমান স্লোগান। তার শাসনকালে দেশে কোনো বন্যা হয়নি, দেশে কোনো খরা হয়নি, দেশে কোনো মানুষ মরেনি। এর আগে আমরা দেখেছি 74 সালের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গেছে। রাস্তা থেকে আপনার আঞ্জুমানে মফিদুল ইসলাম আম কোরআনের মতো লাশ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আজিমপুরে স্তূপ করেছে। এই অবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসছেন, সংবাদপত্রের স্বাধীনতা তিনি দিয়েছেন, তিনি যে মানুষকে রাজনীতি করার অধিকার দিয়েছেন, তিনি প্রেস ক্লাবের, আজকে যে আমরা কথা বলছি, প্রেস ক্লাব ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেক অনেক রাষ্ট্রীয় যে মৌলিক পরিবর্তন যেগুলো তিনি করেছেন, আজকে যদি জিয়াউর রহমানের আদর্শ, তার চিন্তা চেতনা, তার যে কর্মসূচি ছিল, সেগুলো যদি বিএনপি আজকে ফলো করতো, আমার মনে হয় না আজকে বিএনপির নিয়ে, রাজনীতি নিয়ে কোনো ধরনের কথা কোনো কিছু হতো। আমরা চাই এখনও সময় আছে। আর যেটা বললাম, যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা পরবর্তী সময়ে এরশাদের ক্যাবিনেটে সব মন্ত্রী বড় বড় মন্ত্রিত্ব পেয়েছিল। আজও তাদেরকে বের করা কোনো কঠিন বিষয় না। এই বিষয়টা হয়তো কেউ আলোচনা করেনি, আমি প্রথম আজকে এখানে বলে গেলাম। সেটার জন্য আসলে এখন কিভাবে সেটা করা সম্ভব? অবশ্যই আমি বললাম তো 63 সালে আপনার মারা গেছে কেনেডি, 60-র প্রথম দিকে। এখনও প্রতিদিন তার এগুলো তদন্ত হচ্ছে। বিভিন্ন দেশে যখন সরকার প্রধান বা অন্য কেউ বড় বড় নেতৃত্ব, এটা সময় লাগে, এটা বের করা তো কোনো কঠিন বিষয় না। ধন্যবাদ। এটা সময়, অনেকগুলো বিষয় আছে যে সাক্ষী যদি নাও পাওয়া যায়, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ঘটনা প্রবাহ সাক্ষী দেয়। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই চট্টগ্রামেই সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওই পারিপার্শ্বিক ঘটনা সাক্ষ্য দিবে। তার আগের দিন যিনি এখানে ছিলেন, মিটিং করেছিলেন প্রাক্তন গণভবনে, আমি সেখানে ছিলাম ওই দিন লাস্ট। আপনি খুবই সৌভাগ্যবান একজন মানুষ, আপনাকে ধন্যবাদ আজকে এরকম একটি বিশেষ আয়োজনে। আমি মনে করি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এবং একজন কি বলবো যে একজন সৌভাগ্যবান মানুষ হিসেবে আমি মনে করি তার স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য লক্ষ লক্ষ লোক আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। ডক্টর ওয়াজেদ খান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে যেতে চাই যে আসলে জিয়াউর রহমানের যে আদর্শ, আমরা আজকে 30 মে দাঁড়িয়ে ঠিক 44তম শাহাদত বার্ষিকীতে কথা বলছি। এই আদর্শ আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের মধ্যে কতটুকু আমরা আসলে বাস্তবায়ন করতে পেরেছি, এই আদর্শ কতটুকু আমরা ধারণ করতে পেরেছি? মূলত আমরা খুবই দুঃখজনক যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর যে দেশ গড়ার আন্দোলন যেটি ছিল, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিকরণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গ্রহণযোগ্য জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে তার প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা আমরা আসলেই সত্যি কথা বলতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা সেটাকে ধারণ করতে পারিনি। ধারণ যদি সত্যিকার অর্থে করতে পারতাম, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের জন্য এত বেশি মাত্রায় রক্তপাত হতো না। এই যে সর্বশেষ যে জুলাই আগস্টের যে বিপ্লব, তার পূর্ববর্তী যে সময়কালটা, সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, প্রাতিষ্ঠানিক যে ধ্বংস, সমস্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, অর্থনীতি,
রাষ্ট্রীয় কোষাগার সমস্ত কিছু কিন্তু আসলে এখান থেকে ঝাঁঝরা করে ফেলা হয়েছে, দেশটাকে দেউলিয়া করে ফেলার একটা দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল হচ্ছে সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এবং সেখান থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং হচ্ছে সুযোগ্য নেতৃত্ব হিসেবে নেতৃত্বর যে তিনি বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলেছেন কৃষকদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, কিন্তু সেই ধরনের প্রচেষ্টা কিন্তু আমরা জিয়াউর রহমান পরবর্তী সময়ে সেটি কিন্তু আমরা দেখতে পারিনি। বিশেষ করে জিয়াউর রহমানের পরবর্তী সময় যেটা জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে, তারা প্রথমতই হচ্ছে যে যেহেতু বিএনপির থেকে তারা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পরবর্তী সময়ে তারা ক্ষমতা নিয়েছে, দখল করে নিয়েছে, বন্দুকের নলের মাথায় হচ্ছে তারা ক্ষমতা নিয়েছে, তাদের প্রধানতম কাজই ছিল সেটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শকে হত্যা করা। এবং পরবর্তী সময়ে কিন্তু তারই আমরা ধারাবাহিকতা দেখতে পেয়েছি। আমরা সত্যিকার অর্থে যদি আমরা বিশ্বাস করি মনে প্রাণে জিয়াউর রহমানের আদর্শ যদি বিশ্বাস করতাম, তাহলে তার আদর্শে যদি আমরা অনুপ্রাণিত হতাম, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হতো। এই বাংলাদেশ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছি, আজকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলের চ্যালেঞ্জের মুখে, দেশীয় পর্যায়ে যে দারিদ্র্য বিমোচন, বিশেষ করে আবার বলছি যে বেকারত্বের যে স্তূপ জমে আছে এবং হচ্ছে দুর্নীতি যে আষ্টে পৃষ্ঠে আমাদেরকে জগদ্দল পাথরের মতো আঁকড়ে ধরে রেখেছে বলে সেখান থেকে হয়তো আমরা উত্তরিত হতে পারতাম। তবে আশার কথা হচ্ছে যে এখনো সময় আছে এই বিভিন্ন গণতান্ত্রিক দল, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এবং ভবিষ্যতে যাওয়ার চিন্তা করে, তারা যদি এই আদর্শে অনুপ্রাণিত হন, কারণ তারাই দেশটাকে নেতৃত্ব দেবেন, তা আমরা আশা প্রকাশ করব যে তার মাধ্যমে আমরা হয়তো দেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ পেতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা এই বিশেষ আয়োজনে যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং মৃত্যুঞ্জয়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শ ধারণ করে ভবিষ্যতে রাজনীতি করা এবং দেশ বিনির্মাণে তার স্বপ্ন বাস্তবায়ন হোক তেমনটি প্রত্যাশায় রেখে শাহাদাত বার্ষিকীর এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।